আমার প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছো বা আছেন, তাদের উদ্দেশ্যেই প্রতি সপ্তাহে শুক্রবার রোগ নিয়ে এবং রবিবার ওষুধ নিয়ে আলোচনা করে থাকি। অর্থাৎ চতুর্থ বর্ষের উদ্দেশ্যেই আমি এই আলোচনা করি। তার কারণ এর আগে থেকে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের ওষুধগুলো আলোচনা করেছি এবং চতুর্থ বর্ষের ওষুধ নিয়েও আলোচনা করছি, তার সঙ্গে রোগ নিয়ে। পরবর্তী বছরে আমরা মায়াজম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকে সেই সুবাদে গর্ভিণী রোগের আমরা ষষ্ঠতম রোগ অর্থাৎ উদারময় বা অজীর্ণ নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা সেবা দিয়ে এই রোগীদের সেবা দিতে পারি, অর্থাৎ যারা অ্যাডভান্স স্টেজে আছেন তাদের কিভাবে চিকিৎসা দিবা সেটা নিয়ে আমরা আলোচনা। তাহলে প্রশ্ন হচ্ছে যে উদারমত এমন কোনো কঠিন কোন রোগ নয়। উদারম হলে আমরা তো অনেক সময় অনেক ওষুধ দিয়ে ভালো করে ফেলতে পারি, কিন্তু যখনই কোনো অ্যাডভান্স স্টেজে অথবা গর্ভিণীর রোগ এই উদারম হয়, তখন ভয় হচ্ছে উদারময়ের সাথে অনেক সময় গর্ভ নষ্ট হয়ে যায় এবং অকালে প্রসব হয়ে পড়ে। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা এই ওষুধটা আলোচনা করতেছি। উদারময় যদি গর্ভিণীর উদারময় হয়, অনেক সময় অতিরিক্ত অজীর্ণের কারণে অথবা উদারময়ের কারণে গর্ভস্রাব নষ্ট হয়ে যেতে পারে। সেই সুবাদেই আজকের এই আলোচনা, অর্থাৎ সেখান থেকে যেন আমরা রোগিণীকেই রক্ষা করতে পারি। দেখো, এর আগে আলোচনা করেছি কোষ্ঠবদ্ধ, এখন উদারময়। কিন্তু উদারময়ের ওষুধ তো আমরা সবসময় জানি। সেই জানা ওষুধের সঙ্গে আরও কিছু ওষুধ যোগ করে, অর্থাৎ গর্ভিণীর লক্ষণ, উদারময়ের লক্ষণ এবং গর্ভিণীর কোনো যদি লক্ষণ থাকে তার সঙ্গে মিল রেখেই আমরা ওষুধ প্রয়োগ করার চেষ্টা করব। তা না হলে আমাদের এই চিকিৎসা অথবা গর্ভিণীর অসব প্রসব থেকে আমরা রক্ষা করতে পারবো না। তাহলে চলে আসি, তাহলে আমরা বুঝলাম তাহলে এই গর্ভিণীটা কী কারণে হয়। দেখো, অনেক সময় গর্ভ যদি হয় তখন তাকে কুখাদ্য ইচ্ছা করে, এটা খেতে ইচ্ছা করে, ওটা খেতে ইচ্ছা করে। সেই সকল জিনিস না খাওয়াই উচিত বলে মনে করি। এই জাতীয় অসুখের থেকে উদারময় হতে পারে। অনেক সময় এই যে গর্ভস্রাবের উদারময় থেকে যক্ষা পর্যন্ত হতে পারে। যাই হোক, এগুলো হচ্ছে আগেকার আমাদের অভিজ্ঞ ডাক্তারদের অভিমত। কিন্তু আমরা বর্তমান পরিপ্রেক্ষিতে এবং গর্ভিণীর অবস্থাভেদের লক্ষণ ভিত্তিতে আমরা ওষুধগুলো প্রয়োগ করব। সুতরাং আমি ধারাবাহিকভাবে কিছু ওষুধের নাম বলবো এবং চেষ্টা করব কিভাবে তোমরা ওষুধগুলোর নাম মনে রেখে প্রয়োগ করবে। তাহলে আমরা কি বুঝলাম? উদারময়ের লক্ষণ এবং গর্ভিণীর যদি কোনো লক্ষণ থাকে সেটার সঙ্গে আমরা মিলিয়ে আমরা সেটা করার চেষ্টা করব। চলে আসি, এভাবে ওষুধ নিয়ে আলোচনা করার প্রথমেই যে ওষুধটা আসে সেটা হলো এলো। সংক্ষেপে আমরা এলোকে মনে রাখতে পারি এলো আর গেল। অর্থাৎ বারবার যদি হয়, ভোরবেলা থেকে সকাল 10টা পর্যন্ত যদি অনেকবার প্রচুর পরিমাণের উদারময় হয়, তাহলে আমরা এটা মনে রাখবো। কারণ প্রত্যেকের ওষুধের এক একটা বৈশিষ্ট্য, এক একটা লক্ষণ আমি পড়িয়েছি, সেইভাবে ওষুধগুলো মনে রেখে চেষ্টা করব। 2-1টা ওষুধ মিললেই তুমি দিতে পারো। তাহলে এলো আমরা বুঝতে পারলাম। এর আগেও অনেক ওষুধ আছে, এক একটা করে আমি আলোচনা করছি তারপরে অ্যান্টিক্রুড। দেখো, এটার একটা বৈশিষ্ট্য আছে, 2টা বৈশিষ্ট্য যদি মনে রাখি। অ্যান্টিক্রুডের জিহ্বা সাদা, পেটের ট্রাভেলস, পেট ফুলে যায়, এই সকল কথা মনে রেখে বা যে সকল লক্ষণগুলো আগে আমরা পড়িয়েছি তার সঙ্গে যদি করণ থাকে, অর্থাৎ রোগীর যদি পায়ে কোনো রকমের করণের ইতিহাস থাকে, তাহলে আমরা অনায়াসেই অ্যান্টিক্রুড প্রয়োগ করতে পারি। তারপরে যে ওষুধটা আর্সেনিক, এটা তো আমি বলবো বর্তমান যুগে আর্সেনিকের রোগী সবচেয়ে বেশি। তার কারণও আমি আর্সেনিক পড়াবার সময় আমরা আলোচনা করেছিলাম। তাহলে আর্সেনিকের লক্ষণ তোমাদের জানা আছে, দুপুরবেলার বৃদ্ধি অথবা অল্প অল্প করে তৃষ্ণা এবং অল্প অল্প করে জল খাওয়া এবং তৃষ্ণা আর যে সকল লক্ষণ আমাদের মনে আছে, অনায়াসে আমরা সেটা প্রয়োগ করতে পারি। তারপরে
যদি রোগিনী ক্যালকেরিয়া কার্ভের বডি হয়ে থাকে। দেখো এই যে এক একটা ওষুধের নাম বললাম, তার নাম বলার সাথে সাথে তোমাদের একটা চিত্র চোখে উঠে উঠবে। সেই চিত্রের ভিতরে অন্তত 3-4টা লক্ষণ থাকতে হবে। অর্থাৎ ফ্যাট বডি, ঘাম, ডিমার প্রিয়তা, আরও অনেক লক্ষণ আমাদের হয়তো এই মুহূর্তে মনে না পড়লেও আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। যখন আমরা রুগী দেখব, আমরা মনকে যদি সুস্থ রেখে চিন্তা করি, তাহলে মনও তোমাদেরকে সেই ওষুধগুলোর কথা মনে করিয়ে দিবে, রুগীকে দেখে কি ওষুধ হতে পারে। তারপরে কার্বোভেজ, সেই লক্ষণ আমরা জানি, অত্যন্ত দুর্বলতা, নিঃশ্বাসের কষ্ট, শ্বাসকষ্ট থাকে এবং বাতাসের জন্য তার আগ্রহ, পাখার বাতাস চায় না, আমাদের দুর্বলতা, এবং চায় না, অনেকটা ভুক্ত দুর্বল, বমি হয়ে উঠে এবং পাতলা পায়খানা হয়। তাহলে চলে আসি কলসিন্থিন। যেই কথাটা বলার ছিল, যদি গর্ভকালীন উদারময়ে যদি কুন্থন দিয়ে পায়খানা করতে হয়, তাহলে গর্ভপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। সেজন্য প্রথমেই তোমরা লক্ষ্য করবে যে যেই উদারময়ে, সাধারণত উদারময় আমরা কাকে বলি? উদারময় বলি যেই মল অনায়াসেই বেরিয়ে যায়, কোনো রকমের ট্রাভেল সৃষ্টি করে না এবং যাকে ধরে রাখাও যায় না। কিন্তু অনেক সময় উদারময় কোদ দিয়ে উদারময় করতে হয়। সেই কোদজনিত উদারময় যদি থাকে, তাহলে গর্ভস্রাবের সম্ভাবনা 80%। এই কথা স্মরণ রেখেই তোমরা ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবে। সেই কুন্থনে কলসিন্থিন, অর্থাৎ পেটে প্রচণ্ড ব্যথা এবং আমভাব এবং কুন্থন দিয়েই তাকে উদারময় অর্থাৎ পায়খানা পরিষ্কার করতে হয়। ইগনেশিয়া আমরা জানি, সেটা মানসিক রোগের উপরে ভিত্তি করে আমরা এই ওষুধ প্রয়োগ করতে পারি। দেখো, হোমিওপ্যাথিক একটা রোগ, ওষুধের নাম বলতেছি 20টা, কিন্তু এলোপ্যাথিকের আমরা অনায়াসেই একটা ওষুধ আমরা অনায়াসেই সমস্ত রোগীকেই দিতে পারি। কিন্তু আমাদের রোগী 20 রকমের রোগীতেই এই 20 রকমের ওষুধ প্রয়োগ করতে হবে যদি উদারময় অর্থাৎ গর্ভকালীন উদারময় যদি অজন্য বা উদারময় যদি হয়ে থাকে। তাহলে দেখো কত জটিল। এই যে 20টা ওষুধের কথা মনে রেখে লক্ষণগুলো সংগ্রহ করে ওষুধ প্রয়োগ করলেই রেজাল্ট। মুখস্থ কোনো বিদ্যা দিয়ে হোমিওপ্যাথিক হয় না। এই জন্য আমরা আমাদের স্মরণ করতে হবে, অর্থাৎ লক্ষণের উপরে ভিত্তি করে আমরা যেন ওষুধগুলোর নাম মনে রেখে প্রয়োগ করতে পারি। তারপরে আমি একটু চলে আসি তাড়াতাড়ি অর্থাৎ প্রত্যেকটা ওষুধের সম্বন্ধে বেশি আলোচনা করা যাবে না। ইপিকাল, সেটাও আমরা জানি, বমি বমি ভাব থাকলেই, পেটে অজীর্ণতা, কাশি অথবা শ্বাসকষ্ট থাকলে আমরা সবুজ পায়খানা আমরা দিতে পারি। ক্যালিকার, সেটা গভীর ক্রিয়াশীল ওষুধ, সেটা অনেক সময় চোখের নিচে ফুলা থাকে। এক একটা ওষুধের দেখবে যখন পড়িয়েছি, সেই পড়ার কথা স্মরণ করলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা মনে রাখতে পারি। ক্যালিকার্বের চোখের নিচে ফুলা থাকে। লাইকোপোডিয়া, সেই তো অনেক ধাতুগত দিকের উপরে লাইকোপোডিয়ামের গভীর ক্রিয়াশীল ওষুধ। টিউবারকুলোসিস বডিতে সচরাচর কাজ হয় যদি তার দীর্ঘদিনই রোগে ভুগে থাকে অথবা পেট ফুলে যায়, কোনো কিছু খেলেই মনে হয় যে অনেক খেয়ে ফেলছে, অর্থাৎ পেটে গড় গড় শব্দ, পেট ফুলা এবং বৈকালীন বৃদ্ধি, এই কয়েকটা লক্ষণ থাকলে আমরা অনায়াসেই প্রয়োগ করতে পারি। তারপরে ম্যাককার, তারপরে মার্কসর। ওই যে বললাম, আমভাবের সঙ্গে যদি উদারময় থাকে, তার সঙ্গে যদি কোদ থাকে, তাহলে আর দেরি করবে না। মার্কসল না দিলে উদারময়কালীন যদি প্রসাদ দিয়ে পায়খানা করতে হয় বা উদারময় করতে হয়, তাইলে কিন্তু রুগীর জন্য একটু কঠিন। সেই জন্যই চিন্তা করবে যেন রুগী কোদ না দিয়েই পায়খানা অথবা উদারময়টা সারে। আমি আশা করব তোমরা এই সকল ওষুধের থেকে যে কোনো একটা ওষুধ তুমি তোমার লক্ষণ মতো তুমি ওষুধ প্রয়োগ করতে পারবে। তারপরে নাক্স তো তোমরা অনায়াসে যে কোনো রুগীর লক্ষণ ছাড়াও আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। অর্থাৎ এই যে নাক্স অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ প্রথম স্টেজে, কারণ এগুলো কোনো গভীর ক্রিয়াশীল নয়, যেমন ইগনেশিয়া ইগনেশিয়াও গভীর নয়, ইপিকাল, এই ওষুধগুলো হচ্ছে সবচেয়ে কম। তারপরে ফসফরাস,
খুব গভীর ক্রিয়াশীল ওষুধ, অর্থাৎ টিউবারকুলোসিস বডিতে সচরাচর এই ওষুধটা প্রয়োগ করা হয়, সেজন্য এটা প্রয়োগ করতে সজাগ থাকা উচিত। এটা অনেক সময় বৃদ্ধি ঘটে। তারপরে ফসফরিক অ্যাসিড, তারপরে ফসফরিক অ্যাসিডের পায়খানার রং হবে সাদা। অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড অত্যন্ত দুর্বলতা থাকে না, অনেক সময় সে অনায়াসেই এগুলো ফিল করে। তারপরে রাস্টক্স, এই কতকগুলোই ওষুধ আমরা প্রয়োগ করতে পারি। প্রয়োগ করতে পারি। নীলমণি ঘটক সুন্দরভাবে এই সকল ওষুধ প্রয়োগ করেছে। উনি শেষে বললেন যে পালসও আমরা অনেক সময় প্রয়োগ করতে পারি। আমি কিন্তু এটার সঙ্গে বিশেষ করে 50 শতাব্দী পদ্ধতিতে পালস কখনো গর্ভকালীন রোগীদেরকে প্রয়োগ করবে না শেষ 1 মাস বা 2 মাস ছাড়া, অর্থাৎ নিরাপদে গর্ভকালীনের জন্য মাসে একবার। তারপর আর একটা সুন্দর ওষুধ আলোচনা করেছি, এই মুহূর্তে হয়তো আমার নাম মনে পড়ছে না, গর্ভকালীন ওষুধ শেষ মাসগুলোতে। চলে আসি তাহলে ওষুধের আলোচনা করলাম। ওষুধগুলো মনে রেখে প্রয়োগ করার চেষ্টা করবে। আমাদের প্রিভেন্টিভ কী আসে নিতে হবে, কী জিনিস করতে হবে, যেন উপবাস থাকতে পারবে না। অর্থাৎ গর্ভকালীন কোনো রোগী যদি উপবাস থাকে এবং উপবাসের কারণে জনিত যদি কোনো কিছু হয়, তাহলে সেটাই কাল হয়ে দাঁড়াবে উদারময়। তারপরে রোগীকে ফল বা ফলের রস দেওয়া যাবে না, ফলাহার থেকে দূরে থাকতে হবে, কারণ ফলাহার অনেক সময় উদারময়কে বাড়িয়ে দিতে পারে। তারপরে সবচেয়ে ভালো পথ্য হচ্ছে মসুরের ডালের জুস বা রস, আমরা যেটা বলি জুস বা স্যুপের মতন করে পাতলা করে মসুরের ডাল সবচেয়ে ভালো, কারণ এটা প্রোটিনযুক্ত খাদ্য। এটা দুর্বলতা অথবা সকল সমস্যার সমাধান করে উদারময় কালে। তাহলে চলে আসি আর কি, আর রোগীকে ওই যে বললাম কুণ্ঠন দিয়ে যেন পায়খানা বা প্রস্রাব করতে না হয়, মনের প্রসন্নতা যেন সে ভালো সুস্থ মনের পরিবেশের ভিতরে থাকে, তাহলে আর সুচিকিৎসা এবং লঘুপথ্য দিয়ে তার সেবা করা উচিত, অথবা যারা তার কাছাকাছি থাকে তাকে সেবা শুশ্রূষা করে, তাকে বলতে হবে এভাবে যেন লঘুপথ্য দিয়ে সুচিকিৎসা বা ওষুধগুলো যেন নিয়মিত খাইয়ে তার এই গর্ভকালীন উদারময় অজিন রোগ থেকে আমরা মুক্ত দিতে পারি। তাহলে চলে আসি, অর্থাৎ এই সুন্দর আলোচনা উদারময়ের 20টা ওষুধ আলোচনা করলাম। সুতরাং একটা রোগের 20টা ওষুধ কী করি মনে রেখে আমরা ওষুধ প্রয়োগ করব। সেজন্যই বলছি, উঠতে বসতে খেতে সবসময় চিন্তা করবে কোন ওষুধের কী রোগ, রোগী দেখলে ভাববে আমি কি ওষুধ সিলেকশন করতে পারি। তাহলে আজকের এই গর্ভকালীন উদারময় আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।